স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পাবার আলোচনা শুরু করেছে সরকার। জিএসপি সুবিধা বহাল থাকার পরও এই ধরনের আলোচনা হিতে বিপরীত হতে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন জিএসপি প্লাস আলোচনার চেয়ে রপ্তানি অবকাঠামো উন্নয়ন করাটাই এখন বেশি জরুরি। আজ আমরা আলোচনা করবো জিএসপি প্লাস নিয়ে আলোচনা। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি শহীদুল আজিম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিশ্ব বাণিজ্য সংস্থার ঘোষণা অনুসারে উন্নয়নশীল দেশে পৌঁছার আগে উন্নত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে স্বল্পোন্নত দেশগুলো। এই কারণে ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি পাচ্ছে বাংলাদেশ। বিনা শুল্কে যাচ্ছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। অর্থনৈতিক উন্নয়নের কারণে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের দোরগোড়ায় এখন বাংলাদেশ। এতে মর্যাদা বাড়লেও শুল্কমুক্ত সুবিধা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির জন্য তাই আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে নেওয়া হয়েছে কর্মপরিকল্পনা। জিএসপি প্লাস সুবিধা পেতে গণতন্ত্র, সুশাসন, শ্রমিক অধিকার সহ ২৭টি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। অন্যদিকে ২০১৮ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও ৬ বছর পর্যবেক্ষণে থাকবে বাংলাদেশ। এরপর আরও ৩ বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত পাওয়া যাবে জিএসপি সুবিধা। তাই এখনই জিএসপি প্লাসের আলোচনা প্রাসঙ্গিক নয় বলছেন বিশ্লেষকেরা। জিএসপি প্লাসের আলোচনা যদি এখন শুরু করি তাহলে আমাদের কিন্তু প্রথমত যে সুবিধাটা আমাদের ন্যায্যত পাওয়ার কথা সেই সুবিধাটা আমরা তাহলে আলাপের মধ্যে আনলাম না। অনেক অনিশ্চয়তা রয়ে গেছে, নতুন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এখানে জিএসপি প্লাসটা আমরা পাই বা না পাই, এতে আমাদের বাণিজ্যের উপরে তেমন বড় ধরনের কোনো প্রভাব হবে বলে আমার মনে হয় না। একমত ব্যবসায়ীরাও। বিজিএমইএ বলছে এই আলোচনার চেয়ে এখন শিল্পে গ্যাসের সংস্থান করাই বেশি জরুরি। এই মুহূর্তে আলাপ আলোচনার বিষয় জ্বালানি নীতি এবং আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে বাড়ানো যায় ওই মধ্যমায়ের দেশে পৌঁছার জন্য। এছাড়া আমেরিকার বাজারে জিএসপি পুনর্বহালের উদ্যোগ নেবার কথাও বলছে পোশাক মালিকদের এই সংগঠন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব শহীদুল আজিম এবং জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব শহীদুল আজিম, যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রতিবেদন দেখলাম যেখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিজিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে জিএসপি প্লাস সুবিধার যে আলোচনার কথা বলা হচ্ছে সেটা এখনই যুক্তিসঙ্গত নয় বলে মনে করছেন। যারা বিশ্লেষক রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন, তারা কিন্তু একথাই বলছেন। ব্যবসায়ীদের বিজিএম এর সংগঠন নেতা তিনিও একথাই বলছেন। তবে কেন সরকার এই কাজ করতে যাচ্ছে, কাদের সাথে আলোচনা করতে যাচ্ছে? আপনারা বড় স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা হয়নি? আপনি বলতেছি যে আমাদের বিজিএমের সভাপতি সাহেব এখন যে কথা বললেন আমি ওনার সাথে একেবারেই একমত। কেননা আমার এর ইজ টু আর্লি, যেখানে আমরা সুবিধাগুলো পাচ্ছি। এখন ওনাদেরকে বরঞ্চ ঘুমন্ত লোকের জাগিয়ে উঠে তোলা এখন কিন্তু কাজটা ওরকম টাইপেরই। তো আমার মনে হয় এছাড়া আমাদের অনেক কাজ আছে। আমরা এখন ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজ করতে হবে। আমাদের লক্ষ্যমাত্রা আছে 2021 $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। যদি আমরা সেভাবে যদি নিজে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো না। তো আমাদের অবকাঠামোগত প্রতিবন্ধকতা যেগুলো আছে, আমাদের গ্যাস এনার্জি যেগুলো প্রতিবন্ধকতা আছে, আমাদের পোর্টের অসুবিধা আছে, সেগুলো যদি আমরা কাজ করতে পারি আমার মনে হয় এই আমাদেরকে হোমওয়ার্কগুলো এখন থেকে করতে হবে। এটা আলটিমেটলি দেখবেন যে ইউএসএ বলেন আর ইউরোপ বলেন আস্তে আস্তে সুবিধা আমরা কম পাবো, বাট এটা এখনই না, এটা আমাদের সময় আছে। আমরা নিজেকে প্রস্তুত করলে মনে ভালো হবে। ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে নিশ্চয়ই আপনি একই কথাই বলবেন যে এটা সময় উপযোগী নয়। কেননা আমি যদি বলি যে কথা বলা হচ্ছে জিএসপি প্লাস সুবিধা পেতে যে সুশাসনের দিকে আমাদের নজর দিতে হবে, শ্রমিক অধিকার নজর দিতে হবে, বিভিন্ন শর্তের কথা নজর দিতে হবে, সেগুলোকে যদি এক ধরনের এক্সারসাইজ হতো না আমাদের যদি আমরা এখন দিকে কাজ করি? না, সেটা তো হতো। পুরো আলোচনাটাই হলো একটা টাইমলাইনের ব্যাপার। টাইমলাইনের কনফিউশনটা আছে কিনা এটা আমরা প্রথম আলোচনা করছি। যে 2027 সালের পর্যন্ত আমরা এই সুবিধা, এটা আমরা মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ এখনো এই 2015 সালে যে রিভিউটা হয়েছে এলডিসি দেশের ভিতরে, স্বল্পোন্নত দেশের ভিতরে, সেখানে আমাদের যেই এলডিসি গ্রুপ থেকে বের হয়ে আসার জন্য আমরা যেটাকে বলে গ্র্যাজুয়েশন করা একটা দেশের, সেই গ্র্যাজুয়েশনটা জন্য আমরা এখনো রেকমেন্ডেড হইনি। তা আমরা ধারণা করছি যে 3 বছর পর পর যে রিভিউটা হবে, নেক্সটটা হবে 2018-তে,
সেখানে হয়তো প্রথমবারের মতো বাংলাদেশ সেটার জন্য মিট করবে যেই থ্রেশহোল্ডটা আছে। তো সেটা যদি আমরা মিট করি তাহলে আমরা 24 সালে দিকে হয়তো আমরা বের হতে পারবো, এবং আরো 3 বছর এই সুবিধাটা জাতিসংঘ থেকে দেওয়া হয় 2027 পর্যন্ত। ফলে সেই দিক থেকে আমরা ধারণা করছি যে এখন আমরা যে বসে আছি আরো আমরা প্রায় 11 বছর এই সুবিধাটা পাবো। ভালো কথা। ফলে সেদিক থেকে একটা টাইম লাইনের ব্যাপার আছে, এটাকে প্রিম্যাচুর ভাবে চিন্তা করার দরকার নাই। আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমার এইটা যদি চলে যায় তখন আমি কি করবো, সেই প্রস্তুতির ব্যাপার। সেই প্রস্তুতি তো দুটো ব্যাপার আছে, একটা হলো যে আপনার আভ্যন্তরীণ ভাবে একটা ব্যাপার, আরেকটা হলো যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বা অন্যান্য যেসব দেশ দিচ্ছে আমাদেরকে জিএসপি সুবিধা তাদের সাথে আলোচনা শুরু করবো কিনা। আমার মনে হয় যে প্রথমটার জন্য এখন সঠিক সময় যে আমাদের প্রস্তুতিটা নিতে হবে, কিন্তু এখনই আমরা অন্য পক্ষের সাথে আলোচনায় যাওয়ার জন্য আমার মনে হয় যে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ভিতরের যে বিষয়টা বলছি যে আমাদের নিজেদের প্রস্তুতির ব্যাপারটা, সেই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের যে প্রতিযোগিতা সক্ষমতা বলি আমরা, কম্পিটিটিভনেস, সেইটাকে তৈরি করার জন্য আমাদের কি কি কাজ আছে। তার মধ্যে তো একটা ওই যে বিজেপির সভাপতি বললেন যে আমাদের অবকাঠামোগত এখন অবকাঠামোগত জায়গার ভিতরে একটা উনি বলেছেন গ্যাসের কথা বড়ভাবে আসছে, এটা আমার মনে হয় যে একটা বড় শঙ্কার ভিতরে আছেন যে আরো 10 বছর আমরা একইভাবে গ্যাস সাপ্লাই দিতে পারবো কিনা। আমাদের এখন যেই গ্যাসের সরবরাহ আছে, এখন যে আমাদের যে উত্তোলন হয় সেটা দিয়ে সামনের দিনের যে ডিমান্ড প্রজেকশন আছে এটা যথেষ্ট হবে না। এবং আমার হিসাবে আমি যেটা বলছি যে এলএনজি টার্মিনাল যতদিনে আসবে এবং যে পরিমাণ সাপ্লাই দিবে সেটা দিয়েও এটা আসলে পুরোপুরি ভাবে একইভাবে আমার মনে হয় যে কস্টে গিয়ে এটা পড়বে, সেইটা করে আসলে আমরা পারবো না। ফলে আমাদের ওই প্রস্তুতিটা নিতে হবে। গ্যাসের সাপ্লাই আছে, আমাদের অন্যান্য অবকাঠামোগত দিকেও দেখতে হবে। বিদ্যুতের একটা পর্যায় পর্যন্ত আমরা গিয়েছি, কিন্তু সেই জায়গাটা তো আরো বাড়াতে হবে। ল্যান্ডের সমস্যা একটা বড় করে আসছেন না, এটা অবশ্য আপনি দুভাবে দেখতে পারেন। একটা হলো যারা বড় ব্যবসায়ী উদ্যোক্তা আছেন তারা একভাবে এটাকে আগেই হয়তো ফোর্সি করে, আমি যতটুকু জানি যে অনেকেই ল্যান্ড ট্যান্ড কিছুটা কিনেছেন, কিছুটা প্রায় 100টি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করবার সেটা একটা তৈরি হয়েছে, কিন্তু আপনার নতুন উদ্যোক্তা যারা তাদের যাওয়ার জন্য কিন্তু ল্যান্ড একটা বড় সমস্যা হবে। এই স্পেশাল ইকোনমিক জোন গুলো তৈরি করা লাগবে। আর একটা বড় করে ইস্যু আসবে, সেটা হলো পোর্ট। আমাদের যদি সামনের দিকে আমরা করতে যাই, পায়রা বন্দর যতদিনে আসতে যাচ্ছে বা অন্যান্য জায়গায় যে বন্দরের কথা বলছি, তার সাথে সাথে আমার মনে হয় যে চিটাং পোর্টের অবকাঠামোগত দিকগুলোকেও আমাদের সক্ষমতা বাড়াতে হবে। ফলে সেই জায়গাগুলোতে আমাদের আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সার্বিকভাবে আপনি যেটা বললেন যে জিএসপি প্লাস সুবিধা পেতে গেলে আমাদের যা করতে হবে, যে এই কতগুলো তো আমরা জানি যে অন্যান্য দেশ কিভাবে পেয়েছে, কি কি আলোচনা মিট করে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের সার্বিকভাবেই আমাদের উন্নয়নের জন্য দরকার। আমি যদি সুশাসনের আমি সেটাই বলছি, কথা বলি, সেগুলো তো আমাদের করতেই হবে। এবং এই বিষয়গুলো শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন তো না, আমাদের ইউএসএ তেও যেই কারণে আমরা জিএসপি হয়ে তারা যে যুক্তি দিচ্ছেন আমরা কেন পাচ্ছি না, সেই জায়গাতেও দেখবেন এই বিষয়গুলোই কিন্তু বারবার করে উঠছে। জনাব আজিম, তাহলে যে কথাগুলো বলা হচ্ছে যে আমরা যদি বলি সুশাসনের কথা বলি, আমি যদি লেবার স্ট্যান্ডার্ডসের কথা বলি, এগুলো যে কাজ হচ্ছে স্পেশালি অ্যালায়েন্স এবং অ্যাকর্ড আসার পরে আপনারা করছেন, সেইটা আসলে অব্যাহত থাকবে, এর বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সেই অব্যাহত আসলে সেই কাজটা আসলে আমরা কতটা অব্যাহত রাখছি, বা বলা হচ্ছে যে অ্যালায়েন্স অ্যাকর্ড 2018 সালে আবার চলে যাবে, তারা কি আমরা নিজস্ব একটা কাঠামো তৈরি করতে পারবো কিনা যেটাকে ওভারসি করা যাবে? জি, আমরা কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্স 2018 জুন মাস পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এবং ইতিমধ্যে দেখবেন যে আমাদের শ্রম মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ এবং অনেক লোক নিয়োগ করা হয়েছে, জনবল বাড়ানো হয়েছে, এবং সেগুলো তাদের ফলো আপ করার জন্য কিন্তু আমাদের অলরেডি প্রস্তুত গ্রহণ করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো কি, অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পরে আমাদের কিন্তু এই 70% ফ্যাক্টরি এখন অ্যাকর্ড অ্যালায়েন্সে তাদের মতে আমরা সংস্কার করে ফেলেছি এবং আমাদের কিছু ফ্যাক্টরি আছে যেটা 2017 ভিতরে, আমার ধারণা 2018 পর্যন্ত যদিও তাদের একটা সময় দেওয়া হয়েছে, 2017 ভিতরে আমরা মনে হয় আরো বেশি অন্যান্য ফ্যাক্টরি যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা করে ফেলতে পারবো। অ্যাকর্ড অ্যালায়েন্সের ফ্যাক্টরি, আর কিছু ফ্যাক্টরি আছে আমার যেগুলো অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে আছে, আইএলও তত্ত্বাবধানে যেগুলো ফ্যাক্টরি আছে প্রায় 1500 ফ্যাক্টরি, সেগুলো ফ্যাক্টরিকেও আমাদের সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। শুধু অ্যাকর্ড অ্যালায়েন্স এবং এইসব কাজগুলি, এই ফলো আপগুলো করাগুলো, সেগুলি আমি মনে করি যে আমাদের আভ্যন্তরীণ যে ডিপার্টমেন্ট যেগুলো আছে, ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ, ডিপার্টমেন্ট অফ আমাদের লেবার ডিপার্টমেন্ট, ওরা কিন্তু আমি বলবো যে প্লাস বুয়েট এবং অন্যান্য যারা টেকনিক্যাল যারা পর্যবেক্ষণগুলো করেছেন, ডিএ করেছেন বা আমাদের স্ট্রাকচারালি বিল্ডিং এর জন্য যারা সহায়তা করেছেন, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক ডেভেলপ করেছেন। তাদের এই কাজগুলো তারাই করতে পারবে। আমার মনে হয় না এই জন্য অ্যাকর্ড অ্যালায়েন্সে বসে থাকতে হবে, কেননা এই সংস্কার কাজ
যতদিন পর্যন্ত সেক্টর আছে সে ততদিন এবং পর্যন্ত এটা একটা সরকার চলবেই। এবং এটা একটা চলমান প্রক্রিয়া। রাইট। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই। আলোচনা করছি জিএসপি প্লাস সুবিধা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিজেপির সাবেক সহসভাপতি শহীদুল আজিম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব খান এবং জনাব আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আমরা কথা বলছি, আমাদের প্রতিবেদন দেখেছিলাম, প্রতিবেদন দেখে কিন্তু এবং আপনারা যারা ব্যবসায়ী এবং যারা বিশ্লেষক আছেন, অর্থনীতি, তাদের যুক্তি হচ্ছে এটা ঠিক হচ্ছে না। তাহলে কি ব্যাপারটা এরকম যে এই যে প্রকল্প নিতে যাচ্ছে সরকার, যে একটা উদ্যোগ নিচ্ছে, এটা সমন্বয়হীনতার অভাব? যেখানে বড় একটা স্টেক হোল্ডার বিজিএমএ, তারা বলছে এটা প্রয়োজন নাই এখন। না, আমি বলবো যে এটা ঠিক হচ্ছে না, হয়তো একটু স্ট্রং ওয়ার্ড, আমি বলবো এটা অপ্রয়োজনীয় এখন এটা আচ্ছা। প্রয়োজন নাই। আচ্ছা। তো যেটা বললেন যে আমাদের একটা প্রস্তুতির নিঃসন্দেহে ব্যাপার আছে, 11 বছর পরে যদি আপনি এই সুবিধা না পান, হ্যাঁ। তাহলে আপনাকে একটা প্রস্তুতি তৈরি করতে হবে। তো প্রথম তো হলো আলোচনা, আমার আসলে বহির্বিশ্বে যাওয়ার আগে আমার নিজের ভিতরে এই আলোচনা করতে হবে। সেটা সরকারের বিভিন্ন পক্ষ যেমন আছে, যেমন আমার একটা বললাম যে আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে হলে আমার কতগুলো মিনিস্ট্রির ভিতরে থাকতে হবে, আমার শিল্প মন্ত্রণালয় আছে, আমার বাণিজ্য মন্ত্রণালয় আছে, একইভাবে আমার লেবার রাইটসের ইস্যুতে আমার তো লেবার মিনিস্ট্রিও আছে। আর একটা হলো যে আমরা অন্য যে বহু অংশীজন যারা আছেন, তার মধ্যে একটা প্রধান তো হবেন ব্যবসায়ীরা, তাদেরকে সাথে আমার এই আলোচনা করতে হবে যে দেখো 11 বছর পরে যদি তুমি না পাও, এখন আমাদের তাহলে একটা অ্যানালাইসিসের ব্যাপার আছে যে আপনার যে প্রতিযোগিতা সক্ষমতা আছে, এটা দিয়ে আপনি যদি ডিউটি দিয়ে ঢুকতে হয় আপনি পারবেন কিনা, যদি না পারেন আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে, আপনি কোন কোন জায়গায় আপনি প্রাইসকে আর একটু কমিয়ে আনতে পারবেন, আপনার কম্পিটিটিভনেস থাকবে যখন এই ডিউটি দিয়ে এখন 10-12% মতো হয় সেটাও। আর একটা হলো সামনের দিকেও পর্যবেক্ষণ করা। বিশ্বব্যাপী কিন্তু ট্যারিফের যে মাত্রাটা এটা কমে আসছে আস্তে আস্তে, হ্যাঁ, তো সেটা আবার একটা ধাক্কা আছে। এখন যদি ব্রিটেন বের হয়ে যায় ইউ থেকে, আমাদের দেখেন যে আমরা টোটাল আমাদের যেই রপ্তানি আছে, এই রপ্তানির ভিতরে আমরা প্রায় 54-55% আমাদের হলো ইউরোপিয়ান ইউনিয়নে করি। তার ভিতরে কিন্তু আপনি দেখবেন যে বড় অংশটাই কিন্তু আপনার হলো আমরা ইউকেতে করি আর কি, হ্যাঁ, যুক্তরাজ্যে। এখন যুক্তরাজ্যের ভেতরে কিন্তু আপনার প্রায় 10% আমাদের এক্সপোর্টের টোটাল যায়। এখন ওরা যদি বের হয়ে যায়, আলোচনার একটা বড় জায়গা হওয়া উচিত যে ওরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায়, ওরা একটা জিএসপি স্কিম স্টার্ট করবে কিনা। অন্যান্য ইন্ডিভিজুয়াল কান্ট্রিও করেছে, যেমন ওইসিডি কান্ট্রির ভিতরে আমরা কানাডার আছে, ইউএস এর আছে, জাপানের আছে, অস্ট্রেলিয়ার আছে। তো আমরা ওরাও করবে কিনা, করলে বরং ওই সেটার ভিতরে এলডিসি কে সব পুরোপুরিভাবে রাখবে কিনা যেন আমি বাংলাদেশে পাই, সেই আলোচনাগুলো এখন তাৎক্ষণিকভাবে আমি বলবো যে এটা এখন বেশি গুরুত্বপূর্ণ এবং তাদের সাথে আলোচনার ব্যাপার আছে এবং কোন কোন জায়গায় আমরা কাজ করতে পারি, কি ধরনের পলিসি সাপোর্ট লাগবে। আর একটা বড় জায়গা হলো যে গার্মেন্টস তো অনলি বিজনেস না, হ্যাঁ, আমাদের এই আলোচনাটা আরো বড় পরিসরে নিয়ে যাওয়া, আমাদের যে রপ্তানির বহুমুখিতার কথা আমরা বলি সেই রকম ডাইভার্সিফিকেশন লাগবে, যে অন্যান্য পণ্য দিয়েও যেন আমি যেতে পারি, যাতে একটা সেক্টরে যদি আমার একটা শক হয় সেটা অ্যাবজর্ব করার জন্য যেন অন্য সেক্টরগুলোর সাথে সাথে থাকে। তো সেই জায়গাটাতে আর একটা বড় জায়গা যে আমার অন্যান্য সেক্টরের রপ্তানি বাড়ানোর জন্য আমরা কিভাবে করতে পারি, তো সেই কম্পিটিটিভনেস তৈরি করা অন্যান্য সেক্টরের ভিতরে। এই বিষয়গুলো এখন আমার মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ হবে। অ্যাবসলিউটলি। এছাড়াও যুক্তরাজ্যে জিএসপি সুবিধা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, সেক্ষেত্রেও আমরা যদি আসলে সেই সুবিধাটা অর্জন করতে চাই, আমাদের গার্মেন্টস না, সেখানে গার্মেন্টস কখনো সুবিধা পায়নি, কিন্তু অন্যান্য আসলে বাংলাদেশের যে প্রোডাক্ট সেই সুবিধাটা পেতে পারে, সেই দিকেও কি আমরা একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কি মনে হয় যথেষ্ট কাজ করছে কিনা? স্পেশালি জিএসপির জন্য বলা হচ্ছে, কিন্তু লেবার স্ট্যান্ডার্ডের কথা বলা হচ্ছে। আমি এক্স্যাক্টলি তৌফিক ভাইয়ের কথা উনি যে কথাটা বললেন, আমাদের কিন্তু সেই প্যারালাল সেক্টরগুলোকে নার্সিং করার সময় কিন্তু এখন, তাদেরকে উঠিয়ে নিয়ে আসার সময় কিন্তু এখন। শুধু আমাদের একটা সেক্টরের উপর নির্ভর করে আমরা থাকি, এটা কিন্তু ঠিক না। দেখা যায় আমাদের কম্পিউটার যারা আছে, আমাদের দেশের যে সেক্টরগুলো আছে, তাদের এক্সপোর্ট $1 বিলিয়ন, $500 বিলিয়ন, আর যেখানে আমি $30 বিলিয়ন আমি করি, অ্যাটলিস্ট তাদের $10-12 বিলিয়ন এগিয়ে আসা উচিত। সেগুলো আসতে হলে তাদেরকে কি সহায়তা দরকার, তাদের কি প্রয়োজনীয়তা আছে, সেগুলো চিন্তা করার সময় কিন্তু এখন। আমাদের অবকাঠামোগত উন্নত করার সময় চিন্তা এখন। তো আমি মনে করি যে আমাদের এই সেক্টরগুলো আমাদের সেক্টরের পাশাপাশি আরো কিছু সেক্টর উঠে আসুক এবং তাদের নার্সিং করার জন্য যথেষ্ট কাজ করার প্রয়োজন আছে। আরেকটা জিনিস বলা হয় যে গার্মেন্টস এর মধ্যেও আসলে পণ্যের বহুমুখীকরণ সম্ভব, ডাইভার্সিফিকেশন সম্ভব, সেটা কি হচ্ছে কাজ? হ্যাঁ, সেক্ষেত্রে ভ্যালু এডিশন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কাজ চলছে। আমরা কিন্তু এখন বেসিক আইটেম এক্সপোর্ট করি না, শুধু আমরা অনেক ভ্যালু এডেড প্রোডাক্ট এক্সপোর্ট করি। যেমন আগে শুধু একটা ডেনিম প্যান্ট, জিন্সি প্যান্ট করতাম $5-6, $7, ওটার ভিতরে আমরা ওয়াশিং, এমব্রয়ডারি, আপনার প্রিন্টিং, অনেক কিছু আসছে, অনেক ভ্যালু এডিশন হচ্ছে, এই কাজগুলো আমরা করছি। আমাদের দেশে অনেকগুলো ফ্যাক্টরি হচ্ছে, দেখেন আমাদের এবং চায়না, আমরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট আমরা এক্সপোর্টিং কান্ট্রি, চায়না হলো লার্জেস্ট।
আমাদের গ্যাপ Gap কিন্তু বিশাল, প্রচুর বিশাল গ্যাপ। gap। চায়না 39% এক্সপোর্ট করে, ওয়ার্ল্ডের রিকোয়ারমেন্ট যা আছে আমরা করি অনলি 6%। তো বিরাট একটা গ্যাপ আছে সেখানে, বরঞ্চ আমাদের প্রস্তুত করতে হবে ভ্যালু এডিশন প্রোডাক্ট করার জন্য, ওয়েল ইকুইপড হতে হবে। এবং চায়না, আপনি জানেন যে আস্তে আস্তে চায়না এই R&D সেক্টর থেকে দূরে চলে যাচ্ছে, হাইটেকের দিকে যাচ্ছে। আমাদের সেই মার্কেটগুলো দখল করতে হবে, এবং এইগুলো দখল করতে হলে আমাদেরকে নিজেকে প্রস্তুতি নিতে হবে। তো এখানে আমাদের প্রচুর বড় একটা সম্ভাবনা মার্কেট আছে, এবং যেখানে আমরা নাম্বার 1-এ যেতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা কিন্তু ঘুমিয়ে থাকলে অন্য দেশ নিয়ে যাবে সে সুযোগ। তো আমরা সেই হিসাবে আমাদের ঘুমিয়ে থাকা উচিত হবে না, বরঞ্চ আমাদের এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি মনে হয় জিএসপি প্লাসের চেয়ে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা আমাদের এক্সপোর্ট ভলিউম আমরা যদি আসলে বাড়াতে চাই, চীনের সাথে বাংলাদেশ, যদিও বাংলাদেশ সেকেন্ড বলা হচ্ছে, কিন্তু যে গ্যাপ, বিশাল গ্যাপ, সেক্ষেত্রে নতুন বাজার একটা বড় ভূমিকা রাখতে পারে। নতুন বাজার খোঁজার দিকে যথেষ্ট নজর দিচ্ছি কিনা আমরা? না, আমার মনে হয় যে এটার ব্যাপারে কিন্তু দুটো ব্যাপার আছে। বাজার খোঁজার জন্য একটা আছে ম্যাক্রো ইস্যু, হ্যাঁ। জি। সো আপনার ম্যাক্রো মানে হলো আমি এখন দেশের সাথে দেশের মধ্যকার সম্পর্ক, সেখানে ট্যারিফ সুবিধা কাজে লাগানো, সেই জায়গাটাতে, এবং যারা ব্যবসায়ী আছেন মাইক্রো লেভেলে তাদেরকেও Right. সুযোগ করে দেওয়া, যোগাযোগ করিয়ে দেওয়া, এই ধরনের জায়গাগুলোয় সরকার কাজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের বেশ কয়েকটি বাজারের দিকে এখন আমরা ঝুঁকতে পারি, যেখানে আসে চায়না ইটসেলফ ইজ এ লার্জ মার্কেট, হ্যাঁ। সেখানেও কিন্তু আমরা এখন যেতে পারি। তারা যেহেতু এটা চেঞ্জ করছে তাদের ভিতরেও, তারাও কিন্তু আস্তে আস্তে এই লো এন্ড প্রোডাক্টের দিকে থাকবে না, তারা মোর হাইটেকে যাবে। সো তারা হয়তো ওইটা এক্সপোর্ট করে অন্যটা ইম্পোর্ট করবে, ফলে সেই ইম্পোর্টের সুযোগটা আমার নিতে হবে। তো এখন আমার জন্য যেটা আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমার যে যারা উদ্যোক্তা আছেন তারাও আগ্রহী কিনা অন্যান্য মার্কেটে যাওয়ার ক্ষেত্রে। কারণ একটা হয় কি, আমরা বাংলাদেশের কিন্তু RMGর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই স্ট্রাকচারটার ভিতরে আমরা ওই যে যেটা বলছেন যে আগে লো এন্ড করতাম, এখন হাই এন্ডে যাচ্ছি। কিন্তু বড় হলো আমরা এখন বড় অর্ডার ছাড়া আমার মনে হয় যে ওনাদের সুবিধা হয় না, হ্যাঁ। তো বড় যারা এক্সপোর্টাররা তারা যাবে না। এখন ছোটরা, তাহলে যারা আবার, তারা কিন্তু একটা এই টোটাল যে রানা প্লাজার পরে যে রিস্ট্রাকচার হয়েছে, ছোট RMG উদ্যোক্তা যারা ছিলেন তাদের জন্য কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। Absolutely. তাদের একটা সুযোগ আছে, তাদেরকে আমরা ওই মার্কেটে ডাইভার্ট করে দিতে পারি কিনা। Absolutely, হ্যাঁ, ধন্যবাদ। এটা হলো একটা। ধন্যবাদ জনাব আজিম, আমার হাতে সময় বেশি নেই। আপনাদের যে উদ্যোগের কথা, এই মুহূর্তে দরকার নেই জিএসপি প্লাস নিয়ে আলোচনা করার, এটা কি আপনাদের ব্যবসায়ীর তরফ থেকে সরকারের সাথে আলোচনা করেছেন আপনারা? আমি আবার ওই কথা বলছি যে দরকার নেই কথা বলবো না, আমাদের আচ্ছা। প্রয়োজন আছে আস্তে আস্তে। এখন এই মুহূর্তে সবকিছু ওদের নাড়া দেওয়ার কোনো কারণ নেই, কেন আমরা আচ্ছা। এভরিথিং বাট ইএবি সুবিধা আমরা পাচ্ছি, এবং 2027 পর্যন্ত পাবো। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো, উনি যে কথাটা বললেন যে আমাদের দেশে বিভিন্ন সেক্টর যেগুলো আছে, জি। সেক্টরের মাধ্যমে আমাকে বাছাই করতে হবে, আমার RMGর পাশাপাশি অনেকগুলো সেক্টরগুলো নিয়ে আসতে হবে, এবং তারা দেখবেন আবার পিছিয়ে পড়বো আমরা এখান থেকে। এবং আসলে এক অর্থে আমাদের সমন্বিত আসলে উদ্যোগ দরকার, এবং আমাদের যে আরেকটা বড় পরিকল্পনা রয়েছে 2021 সালের মধ্যে আমরা আমাদের এক্সপোর্ট 50 বিলিয়ন করতে চাই, সেটারও একটা রোড ম্যাপ যেটা করা হয়েছে, সেটা আসলে ফলো আপটা খুব জরুরি, বাস্তবায়ন করতে হবে। জনাব শহীদুল আজম আপনাকে ধন্যবাদ, জনাব তৌফিকুল ইসলাম খান আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যৎ দিন আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।